খেয়াল করতে হবে। আবার ফোকাস দাও। এই থেটাটা হচ্ছে কি, থেটাটা হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রা, এবং এই থেটা 1টা হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার। এটা হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার, ঠিক আছে, ড্রাই বাল্ব টেম্পারেচার বা শুষ্ক বাল্বের তাপমাত্রা, শুষ্ক বাল্বের তাপমাত্রা। এগুলো কি, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপরে এই জিটা হচ্ছে গ্লেসিয়াসের ধ্রুবক, এই জিটা হচ্ছে গ্লেসিয়াস কনস্ট্যান্ট বা গ্লেসিয়াসের ধ্রুবক, গ্লেসিয়াসের ধ্রুবক। এটার মান মুখস্থ করতে হবে না, এটা সবসময় প্রশ্নে দেওয়া থাকবে। এই থেটা 1টা তো বলছি এটা শুষ্ক বাল্বের তাপমাত্রা, এবং এই থেটা 2টা হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার, ওয়েট ভালভ টেম্পারেচার, ঠিক আছে, বা হচ্ছে আর্দ্র ভালভের তাপমাত্রা, আর্দ্র ভালভের তাপমাত্রা। এটা হচ্ছে আর্দ্র ভালভের বা ভেজা ভালভের তাপমাত্রা, সেটা হচ্ছে থেটা 2, ঠিক আছে। তো এই থেটা 1 আর থেটা 2টা কি, এই থেটা 1 আর থেটা 2 ড্রাই বাল্ব টেম্পারেচার আর হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার, এগুলো হচ্ছে দুইটা থার্মোমিটার, শুষ্ক ভালভ এবং আর্দ্র ভালভ, এগুলো কি দুইটা থার্মোমিটার। তো এই দুইটা থার্মোমিটার হচ্ছে একটা কাঠের বাক্সের মধ্যে এরকম বসা থাকে, একটা কাঠের বাক্স থাকে, এই কাঠের বাক্সের মধ্যে এই দুইটা হচ্ছে থার্মোমিটার থাকে, ঠিক আছে, এই দুইটা থার্মোমিটার এরকম থাকে। তো এই থার্মোমিটার হচ্ছে ওই দিন হচ্ছে শহরের তাপমাত্রা কত বা ওই রুমের তাপমাত্রা কত, এই ওয়েট ড্রাই বাল্ব টেম্পারেচার হচ্ছে সেই তাপমাত্রাটা দেখায়। অর্থাৎ এই থার্মোমিটারটা কোন তাপমাত্রা দেখায়, ওই দিনের তাপমাত্রাটা দেখায়, ঠিক আছে, শুষ্ক ভালভের তাপমাত্রা যেটা সেটা। আর এই ড্রাই ভালভ টেম্পারেচার, ড্রাই ভালভের যে থার্মোমিটার যেটা, সেটার সাথে হচ্ছে একটা মসলিনের কাপড় জড়ানো থাকে বা হচ্ছে লেনিনের একটা কাপড় জড়ানো থাকে, ওই কাপড়টা হচ্ছে একটা পানির গ্লাসের মধ্যে বা পানির পাত্রের মধ্যে ঢুকানো থাকে, যার কারণে এটা তাপমাত্রা কি দেখায়, এই থার্মোমিটারটা তাপমাত্রা কম দেখায় এটার তুলনায়। কি বলছি, বোঝা গেছে? তো এটা হচ্ছে থেটা 2, এটাকে বলা হয় ওয়েট ভালভ টেম্পারেচার, আর এটা হচ্ছে থেটা 1 বা ড্রাই ভালভ টেম্পারেচার বা শুষ্ক ভালভের তাপমাত্রা। তো থেটা 2টা অলওয়েজ তাপমাত্রার মান কি দেখায়, কম দেখায়। তার কারণ হচ্ছে এটার সাথে একটা কাপড় জড়ানো থাকে মসলিনের, এবং সেই কাপড়টা কোথায় থাকে, একটা পাত্রের মধ্যে থাকে, পানির পাত্রের মধ্যে ঢুকানো থাকে, যার কারণে এখানে তাপমাত্রা সে কম দেখায়। তো দেখো এই থেটা 1টা হচ্ছে ওই দিনের তাপমাত্রা, অর্থাৎ ওই দিনের তাপমাত্রা যত, সেটাই হচ্ছে আমার শুষ্ক বাল্বের তাপমাত্রা, ঠিক আছে। ওই দিন রুমের তাপমাত্রা যত বা ওই দিন হচ্ছে ওই শহরের তাপমাত্রা যত, সেটাই হচ্ছে আমার থেটা 1 বা শুষ্ক বাল্বের তাপমাত্রা। আর এই গ্লেসিয়াস কনস্ট্যান্টটা নির্ভর করে হচ্ছে এটার উপরে, কিসের উপর নির্ভর করে, শুষ্ক বাল্বের তাপমাত্রার উপর নির্ভর করে এই গ্লেসিয়াস কনস্ট্যান্টটা। যদি আমাদের এই শুষ্ক বাল্বের তাপমাত্রা থেটা 1 চেঞ্জ হয়, তাহলে কি চেঞ্জ হবে, গ্লেসিয়াস কনস্ট্যান্টটা চেঞ্জ হবে। তাহলে এই গ্লেসিয়াস কনস্ট্যান্টটা নির্ভর করে হচ্ছে কার উপরে, এটা নির্ভর করে অনলি থেটা 1 এর উপর নির্ভর করে। থেটা 1টা চেঞ্জ হলে গ্লেসিয়াস কনস্ট্যান্ট চেঞ্জ হবে, আদারওয়াইজ গ্লেসিয়াস কনস্ট্যান্ট চেঞ্জ হবে না। তো এই সূত্র দিয়ে হচ্ছে আমরা শিশিরাঙ্কের তাপমাত্রা বের করব, যে থেটা ইকুয়াল হচ্ছে থেটা 1 মাইনাস জি ইনটু থেটা 1 মাইনাস থেটা 2, বুঝছে কিনা? ওকে ফাইন। এই গ্লেসিয়াসের ধ্রুবকের মানগুলো প্রশ্নে অলওয়েজ দেওয়া থাকবে। তো এই সূত্রটা আমরা বুঝছি। ওকে, তাহলে আমি মুছে দিচ্ছি এগুলো। ওকে, এবার আমরা আপেক্ষিক আর্দ্রতা নিয়ে আবার একটু কথাবার্তা বলবো। তো দেখো আপেক্ষিক আর্দ্রতা আর নিয়ে হচ্ছে আমরা আবারও কথাবার্তা বলবো। সো আর বের করার ফর্মুলাটা আমরা কি দেখছি, আর বের করার ফর্মুলাটা দেখছি হচ্ছে স্মল m ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল M ইনটু হচ্ছে কত, 100%, ইনটু হচ্ছে 100%। সো এই স্মল m এর পরিচয়টা কি, এই স্মল m এর পরিচয় হচ্ছে বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের ভর, উপস্থিত জলীয় বাষ্পের ভর। তোমরা মনে করে দেখো, বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের ভর। আমি এখানে চিত্রটা আরেকবার রাখি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, তার ধারণ ক্ষমতা ছিল কত গ্রাম, কতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারবে, 1000 গ্রাম। আর এর মধ্যে ছিল কত গ্রাম, 800 গ্রাম, যেটাকে আমরা কি বলছি, অসম্পৃক্ত অবস্থা বলছি, অসম্পৃক্ত অবস্থা। তো এখানে দেখো এই স্মল m এর পরিচয় কি, স্মল m এর পরিচয় হচ্ছে বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প, যতটুকু জলীয় বাষ্প উপস্থিত আছে সেই জলীয় বাষ্পের ভর হচ্ছে আমার স্মল m, ঠিক আছে কিনা? আর ক্যাপিটাল M এর পরিচয় কি, ক্যাপিটাল M এর পরিচয় হচ্ছে বায়ুর তাপমাত্রায় ওই স্থানকে সম্পৃক্ত করতে কতটুকু জলীয় বাষ্প দরকার, 1000 গ্রাম জলীয় বাষ্প দরকার, ঠিক আছে। তাহলে বায়ুর তাপমাত্রায় ওই স্থানকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, ওই স্থানকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর, বা ধারণ ক্ষমতা অনুযায়ী জলীয় বাষ্পের ভর, ঠিক আছে।
তাহলে বায়ুর তাপমাত্রায় ওই স্থানটাকে সম্পৃক্ত করতে, এই তাপমাত্রায় এই স্থানটাকে সম্পৃক্ত করতে এখানে কতটুকু জলীয় বাষ্প দরকার, ধারণ ক্ষমতা অনুযায়ী জলীয় বাষ্প দরকার। তার ধারণ ক্ষমতা যতটুকু ততটুকু জলীয় বাষ্প দরকার। তাহলে এই ক্যাপিটাল এম এর পরিচয় হচ্ছে বায়ুর তাপমাত্রায় ওই স্থানকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর বা ধারণ ক্ষমতা অনুযায়ী জলীয় বাষ্প ভর। বুঝছি কিনা? আচ্ছা, সো এবার দেখো, এবার আমরা এই যে এটা হচ্ছে স্মল m বের করার সূত্র, এটা হচ্ছে আমাদের r বের করার সূত্র, স্মল m না r বের করার সূত্র ইনটু হচ্ছে কত 100%। সো আমরা এটা বুঝছি। তো এবার দেখো এই সূত্রটা দিয়ে হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বের করা হয় না, প্র্যাকটিক্যালি এই সূত্রটা ইউজ করে আপেক্ষিক আর্দ্রতা বের করা হয় না, কারণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে ওই জলীয় বাষ্পটা মাপা ইম্পসিবল, ওই জলীয় বাষ্পের পরিমাণটা মাপা যাবে না, কিন্তু ওই জলীয় বাষ্প যে পরিমাণ চাপ দিচ্ছে সেটা মাপা যাবে। ব্যাপারটা বোঝা গেছে? অর্থাৎ ভর মাপা যায় না, জলীয় বাষ্পের ভর মাপা যায় না। আজকের দিনে আমাদের এই শহরে যতটুকু জলীয় বাষ্প আছে ওইটার ভর মাপা যায় না, কিন্তু ওই জলীয় বাষ্প কি পরিমাণ চাপ দিচ্ছে সেটা মাপা যায়। ব্যাপারটা বোঝা গেছে? তো আমরা জানি যে ভর হচ্ছে চাপের সমানুপাতিক। দেখো ভর কিসের সমানুপাতিক? ভর এবং চাপ দুটোই সমানুপাতিক, অর্থাৎ ভর যত বেশি হবে চাপও কি হবে তত বেশি হবে, ভর যত কম হবে চাপও কি হবে তত কম হবে। তাহলে আমরা এই ভরের পরিবর্তে চাপের ফর্মুলাটা লিখবো, অর্থাৎ ভরের জায়গায় হচ্ছে আমরা চাপ লিখবো। সো দেখো এই স্মল m পরিমাণ জলীয় বাষ্প যতটুকু ভর দিবে, যতটুকু চাপ দিবে, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে, m is proportional to small f, অর্থাৎ এই স্মল m পরিমাণ জলীয় বাষ্প যতটুকু চাপ দিবে সেটা হচ্ছে কত স্মল f। তেমনি হবে ক্যাপিটাল m পরিমাণের জলীয় বাষ্প যতটুকু চাপ দিবে সেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে কত ক্যাপিটাল F, অর্থাৎ m is proportional to small f, m is proportional to কত লিখলাম আমরা ক্যাপিটাল F লিখলাম। F দ্বারা কি বোঝাচ্ছি? প্রেসার বা চাপ বোঝাচ্ছি, ঠিক আছে? নরমালি P দ্বারা প্রেসার বোঝাই, কিন্তু আমাদের এই চ্যাপ্টারে প্রেসারকে কি দ্বারা বোঝানো হয়েছে? F দ্বারা বোঝানো হয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে m সমান সমান হচ্ছে কত k ইনটু স্মল f। এখান থেকে আমরা লিখতে পারি ক্যাপিটাল M সমান সমান k ইনটু কত হবে ক্যাপিটাল F হবে। বুঝছি কিনা? একটা ধ্রুবক এখানে কি ইউজ করছি? k ইউজ করছি। তাহলে আমরা এই এবার হচ্ছে এখানে স্মল m এর জায়গায় লিখবো হচ্ছে কত, স্মল m এর জায়গায় লিখবো হচ্ছে k ইনটু স্মল f। এখানে কত লিখবো? k ইনটু স্মল f, এবং ক্যাপিটাল M এর জায়গায় লিখবো হচ্ছে k ইনটু ক্যাপিটাল F ইনটু হচ্ছে কত পার্সেন্ট? ইনটু হচ্ছে 100%, ঠিক আছে? ইনটু হচ্ছে 100%। তাহলে k কে কাটাকাটি যাবে, এখানে কি থাকবে? স্মল f ডিভাইড বাই ক্যাপিটাল F ইনটু হচ্ছে কত 100%। এটা হচ্ছে r বের করার সূত্র। তো এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল সূত্র, অর্থাৎ এই সূত্রটা ইউজ করেই হচ্ছে চাপের, এই সূত্রটা ইউজ করে আপেক্ষিক আর্দ্রতা বের করা হয়। এই সূত্রটা ইউজ করে আপেক্ষিক আর্দ্রতা বের করা যায় না, তার কারণ হচ্ছে এটা থিওরিটিক্যালি ঠিক আছে, প্র্যাকটিক্যালি ইউজ করা হয় না, তার কারণ হচ্ছে ভর মাপা যায় না। ক্লিয়ার? ভর মাপা যায় না। তাহলে আমরা চাপের সূত্রটা ইউজ করলাম। তো এই স্মল f এর পরিচয় কি? এই স্মল f এর পরিচয় হচ্ছে বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ। আর ক্যাপিটাল F এর পরিচয় কি? বায়ুর তাপমাত্রায় ওই স্থানকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ, মানে ভরের জায়গায় কি করব আমরা? চাপ করব। ক্লিয়ার? আচ্ছা, সো আমি এই জিনিসগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে হচ্ছে আমি এগুলো একটু মুছে দিচ্ছি। দেখো আমি এটা মুছে দিচ্ছি, এই নিচের অংশটা হচ্ছে আমি মুছে দিচ্ছি, নিচের অংশটা মুছে দিয়ে এবার হচ্ছে আমরা, এবং এখানে হচ্ছে আমরা স্মল f বাই ক্যাপিটাল F লিখতেছি। এখানে লিখতেছি হচ্ছে কত স্মল f ডিভাইড বাই হচ্ছে কত ক্যাপিটাল F, এবং এই ভরের জায়গাগুলোতে আমি কি লিখে দিচ্ছি? চাপ লিখে দিচ্ছি। ভরের জায়গাগুলোতে আমরা চাপ লিখে দিচ্ছি। তাহলে আমাদের স্মল f এর পরিচয় হচ্ছে বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ, এবং ক্যাপিটাল F এর পরিচয় হচ্ছে বায়ুর তাপমাত্রায় ওই স্থানকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরো কয়েকটা লাইন এখানে লিখবো, এগুলো বোঝাটা ইম্পর্টেন্ট, সো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। একটু খেয়াল করে দেখো তো, আমরা এখানে যে বক্সের চিত্রগুলো আঁকছিলাম, যে এটা তাপমাত্রা ছিল হচ্ছে কত 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ধারণ ক্ষমতা ছিল 1000 গ্রাম, এবং এখানে ছিল হচ্ছে কত গ্রাম? 800 গ্রাম। এখানে ছিল হচ্ছে 800 গ্রাম। ঠিক আছে? এরপরে আমরা লিখছিলাম হচ্ছে এর পরের কেসটাতে আমরা তাপমাত্রা 25 থেকে কত করছিলাম? 15 ডিগ্রি সেলসিয়াস করে দিয়েছিলাম। তাপমাত্রা 25 থেকে 15 করে ফেলছি, যার কারণে তার ধারণ ক্ষমতা কত হয়ে গিয়েছিল? 1000 থেকে 800 গ্রাম হয়ে গিয়েছিল, এবং তার মধ্যে ছিল কত গ্রাম? 800 গ্রাম। ঠিক আছে? সো দেখো এই 800 গ্রামের পরিচয় কি? এই 800 গ্রামের পরিচয় হচ্ছে বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের ভর, এবং যদি আমরা চাপ দিয়ে করি তাহলে বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ। তো এই চাপটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত?
आंसर হচ্ছে অসম্পৃক্ত, কারণ এই অবস্থাটা কেমন, অসম্পৃক্ত অবস্থা। তাহলে এই 800 গ্রাম যে চাপটা দিবে সেটাও কি অসম্পৃক্ত অবস্থা। সাবজেক্ট খেয়াল করতে হবে, দেখো তাহলে এটা যেহেতু অসম্পৃক্ত অবস্থা, এটা যেহেতু অসম্পৃক্ত অবস্থা, তাহলে এই 800 গ্রাম যে চাপটা দিবে সেটাও কি চাপ, অসম্পৃক্ত বাষ্প চাপ। ঠিক আছে, এটাও কি চাপ, অসম্পৃক্ত বাষ্প চাপ। আর এই 800 গ্রাম যে চাপটা দিচ্ছে সেটা কেমন চাপ, সেটা সম্পৃক্ত বাষ্প চাপ, কারণ এই সিচুয়েশনটা কি সম্পৃক্ত। ঠিক আছে কিনা? তাহলে আমরা যখন বায়ুর তাপমাত্রা কতটা বলবো তখন উপস্থিত জলীয় বাষ্পের চাপটা, এই চাপটা সেটা সম্পৃক্ত হতে পারে, সেটা এসবিপিও হতে পারে। এসবিপি মানে হচ্ছে স্যাচুরেটেড ভ্যাপর প্রেসার, সম্পৃক্ত বাষ্প চাপ। স্যাচুরেটেড ভ্যাপর প্রেসার বা সম্পৃক্ত বাষ্প চাপও হতে পারে। আবার দেখো এটা সম্পৃক্ত বাষ্প চাপ, সরি এটা হচ্ছে এখন অসম্পৃক্ত বাষ্প চাপ বা এই আনস্যাচুরেটেড বাষ্প চাপ আর কি। ঠিক আছে, অসম্পৃক্ত বাষ্প চাপ, এটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্প চাপ। আবার সেটা সম্পৃক্ত বাষ্প চাপও হতে পারে। ফর এক্সাম্পল দেখো আমার এখানে হচ্ছে এটা ধারণ ক্ষমতা কত গ্রাম, 1000 গ্রাম ধরে নিচ্ছি, ধারণ ক্ষমতা 1000 গ্রাম এবং তার মধ্যে আসেও কত গ্রাম, 1000 গ্রাম। ঠিক আছে, অথবা তার ধারণ ক্ষমতা 800 গ্রাম, তার ধারণ ক্ষমতা 800 গ্রাম এবং তার মধ্যে আসেও কত গ্রাম, 800 গ্রাম। ঠিক আছে, বায়ুর তাপমাত্রা কত, 25 ফর এক্সাম্পল। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপটা, এই 800 গ্রাম যে চাপটা দিবে এটা এখন কেমন চাপ দিচ্ছে, সম্পৃক্ত চাপ দিচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে, এটাকে আমরা বলতে পারবো সম্পৃক্ত বাষ্প চাপ। এটাকে আমরা কি বলতে পারবো, সম্পৃক্ত বাষ্প চাপ। অর্থাৎ এই 800 গ্রাম এখন যে চাপটা দিবে সেটা হচ্ছে সম্পৃক্ত বাষ্প চাপ, আর এখানে 800 গ্রাম যে চাপটা দিবে সেটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্প চাপ। তাহলে আমি যখন বায়ুর তাপমাত্রার কথাটা বলবো, বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ, উপস্থিত যতটুকু জলীয় বাষ্প আছে সেই চাপটা অসম্পৃক্ত বাষ্প চাপও হতে পারে, সম্পৃক্ত বাষ্প চাপও হতে পারে। বুঝছে কিনা? তাহলে বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপটা সম্পৃক্ত বাষ্প চাপও হতে পারে। যেমন এই কেসে আমরা দেখতেছি 800 গ্রাম এটা সম্পৃক্ত বাষ্প চাপ, আর এই কেসে 800 গ্রাম হচ্ছে অসম্পৃক্ত বাষ্প চাপ। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু এর পরের লাইনে আমরা দেখতেছি, এর পরে দেখো আমরা কি লিখতেছি, বায়ুর তাপমাত্রার জায়গায় আমরা লিখতেছি হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্প চাপ, এই লাইনটা লিখতেছি। দেখো এই লাইনটাকে আমরা কি লিখছি, এই লাইন লিখছি বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপটাকে আমি পরবর্তী লাইনে কি লিখছি, শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্প চাপ। আর নিচের লাইনটা যেটা আছে ওটা থাকবে, নিচের লাইন যেটা লিখছি বায়ুর তাপমাত্রায় ওই স্থানকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ যেটা লিখছি সেটাই থাকবে এখানে। ব্যাপারটা বুঝা গেছে? ইনটু হচ্ছে 100%। সো এখানে খেয়াল করো, আমরা যখনই বায়ুর তাপমাত্রা বাদ দিয়ে শিশিরাঙ্ক লিখছি তখন আমি এখানে ডাইরেক্ট বসে দিছি কি সম্পৃক্ত। কেন? তার কারণ হচ্ছে দেখো এই যে 25 থেকে তাপমাত্রা যখন আমি কত করছি, 15 করছি, তাপমাত্রা যখন 25 থেকে 15 করছি তখন যতটুকু জলীয় বাষ্প আছে, ঠিক আছে, ততটুকু দিয়ে রুমটা কি হয়ে গেছে, সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে যখন আমি তাপমাত্রাকে 25 থেকে 15 করছি, মানে তাপমাত্রা হিসেবে যখন আমি শিশিরাঙ্কের তাপমাত্রাটা ইউজ করছি, শিশিরাঙ্কের তাপমাত্রায় এই 800 গ্রামের পরিচয় কি, এই 800 গ্রামের পরিচয় হচ্ছে সম্পৃক্ত। অর্থাৎ দেখো জিনিস একই, এখানেও 800 গ্রাম, এখানেও 800 গ্রাম, কিন্তু এই 800 গ্রামের পরিচয় হচ্ছে অসম্পৃক্ত বাষ্প চাপ বা বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ, এটা কি অসম্পৃক্ত। ঠিক আছে কিনা? এখানে 800 গ্রামের পরিচয় কি, এখানে 800 গ্রামের পরিচয় হচ্ছে সম্পৃক্ত বাষ্প চাপ। আমার কথাটা বোঝা গেছে? আমি যখন বায়ুর তাপমাত্রার কথাটা লিখবো তখন উপস্থিত জলীয় বাষ্পের চাপটা সম্পৃক্ত হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে, কিন্তু যখন আমি শিশিরাঙ্ক কথাটা লিখবো তখন অবশ্যই সেটা সম্পৃক্ত। শিশিরাঙ্ক তাপমাত্রা আসা মানেই হচ্ছে সে কি অবস্থায় আছে, সম্পৃক্ত অবস্থায় আছে। শিশিরাঙ্কে থাকা মানে সে কি অবস্থায় আছে, সম্পৃক্ত অবস্থায় আছে। বুঝছি কিনা? কারণ শিশিরাঙ্কে তাপমাত্রা নিয়ে আসলে সেটা কি হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়। তাহলে আমি এখানে যখন বায়ুর তাপমাত্রা লিখবো তখন বায়ুর তাপমাত্রা উপস্থিত জলীয় বাষ্পের চাপ এটা সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে। কিন্তু যখন আমি শিশিরাঙ্ক লিখবো, শিশিরাঙ্কের তাপমাত্রা লিখবো, তখন শিশিরাঙ্কের তাপমাত্রা আনলে সেটা কি হয়ে যাচ্ছে, সম্পৃক্ত। তখন সেটা মাস্ট বি কি হবে, সম্পৃক্ত বাষ্পচাপ। বুঝছি? তাহলে এই লাইন থেকে এই লাইন বুঝছি কিনা, শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। ক্লিয়ার? শিশিরাঙ্কে থাকা মানে সেটা কি অবস্থায় আছে, সম্পৃক্ত অবস্থায় আছে। আর নিচেরটা যেটা আছে ওইটাই বায়ুর তাপমাত্রায় ওই স্থানকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ। তো দেখো এই সূত্রটাই হচ্ছে আমরা ম্যাথে ইউজ করব। আমরা ম্যাথে হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করব যে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় ওই স্থানকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ। এই টপিকসে তোমরা বুঝছো কিনা? আরেকটু কষ্ট করো, যেহেতু এখন
এই যে ফ্যান যেহেতু চলতেছে না, একটু কষ্ট করো। এই টপিকসটা তোমরা বুঝছো কিনা, যে এই লাইন থেকে এই লাইনটা বুঝছি কিনা? ওকে, তাহলে হচ্ছে আমরা মুছে দিচ্ছি, মুছে দিয়ে হচ্ছে এবার হচ্ছে আমরা কিছু ম্যাথ করব। আমাকে একটু বইটা দাও, প্রেমা, আমাকে একটু বইটা দাও, আমরা হচ্ছে এটা ম্যাথ করবো এবার। সো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, সো আমরা হচ্ছে এবার কিছু ম্যাথ দেখবো। তো টাইপ বাই টাইপ হচ্ছে আমরা ম্যাথগুলো দেখবো। সো দেখো শিশিরাঙ্কের উপরে হচ্ছে আমরা এবার কিছু ম্যাথ দেখবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে টাইপ 1। সো টাইপ 1 এ হচ্ছে আমাকে আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলবে, এবং এই আপেক্ষিক আর্দ্রতা থেকে মেইনলি হচ্ছে চারটা টাইপের ম্যাথ আসে। কয় টাইপের ম্যাথ বললাম? মেইনলি হচ্ছে চারটা টাইপের ম্যাথ আছে। এই চারটা টাইপের ম্যাথ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা টাইপ বাই টাইপ হচ্ছে ম্যাথগুলো দেখবো। সো দেখো এই চ্যাপ্টারটা হচ্ছে একেবারে লাস্ট চ্যাপ্টার। তো এখান থেকে ওকে, তো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখবো সেটা হচ্ছে ওই দিনে শিশিরাঙ্ক বের করতে বলতে, তারপর হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2016, ঠিক আছে? দিনাজপুর বোর্ড 2016 প্রশ্নটা একটু আমরা এখানে তুলি, যেহেতু অনেক বড় এগুলো, প্রশ্নগুলো তুলতেও অনেক সময় লাগে। দিনাজপুর বোর্ড 2016 এর প্রশ্ন। তো এখানে আমাদেরকে বলছে কোনো একদিন রাজশাহী তাপমাত্রা, তো আমি এগুলো দেখো চিত্র আকারে লিখি, এগুলো এমনিতে লিখতে অনেক টাইম লাগবে। সেটা হচ্ছে রাজশাহী রাজশাহী তাপমাত্রা কত দিছে, মানে θ1, রাজশাহী তাপমাত্রা দিছে হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস, এবং আপেক্ষিক আর্দ্রতা বলছে 50%। রাজশাহী শহরের আপেক্ষিক আর্দ্রতা কত বলছে? 50% বলছে। একই সময়ে কক্সবাজারের ডাটা দেওয়া আছে কিছু। তো কক্সের ডাটা কি দিছে দেখো, কক্সের ডাটা দিছে হচ্ছে এখানে শুষ্ক থার্মোমিটারের পাক হচ্ছে 35। শুষ্ক থার্মোমিটার মানে কি? θ1 কত দেখাচ্ছে এখানে? 35 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। এবং আর্দ্র মানে θ2 আর্দ্র ভালভে তাপমাত্রা দেখাচ্ছে হচ্ছে এখানে কত? 30 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের কাছে বই আছে না? আর্দ্র ভালভে তাপমাত্রা কত দেখাচ্ছে? 30 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। এবং বলছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্লেসিয়াসের উৎপাদন, মানে 35 ডিগ্রি সেলসিয়াসের জন্য গ্লেসিয়াসের উৎপাদক, মানে জি এর মান কত দিছে আমাদের এখানে? 1.60। জি এর মান কত দিছে? 1.60 দিয়ে দিছে 35 ডিগ্রির জন্য। ওই যে আমরা বলছিলাম এই যে জিটা কিসের উপর নির্ভর করে? শুষ্ক ভালভের তাপমাত্রার উপরে, বা ওই দিনের তাপমাত্রার উপরে। তাহলে 35 এর জন্য দিয়ে দিছে জি এর মান হচ্ছে কত? 1.60। তারপর আমাদেরকে কিছু ডাটা দিয়ে দিছে যে 26 ডিগ্রির জন্য, 26 ডিগ্রি সেলসিয়াস, 28 এবং 35। 26 ডিগ্রি সেলসিয়াস, 26 ডিগ্রি সেলসিয়াস, 28 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 35 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এই তিনটা তাপমাত্রার জন্য হচ্ছে এসবিপি, এর জন্য হচ্ছে এসবিপি। এসবিপি দ্বারা আমরা কি বোঝাচ্ছি সংক্ষেপে? স্যাচুরেটেড ভ্যাপর প্রেসার বা সম্পৃক্ত বাষ্পচাপ, ঠিক আছে? স্যাচুরেটেড ভ্যাপর প্রেসার বা সম্পৃক্ত বাষ্পচাপ দিয়ে দিছে কত আমাদের? 25.21, তারপরে হচ্ছে 28.35, 28.35, এবং হচ্ছে 42.16 মিলিমিটার পারদ চাপ। এত মিলিমিটার কি চাপ? পারদ চাপ। এবং প্রশ্ন করা হচ্ছে উদ্দীপক অনুসারে কক্সবাজারের শিশিরাঙ্ক কত। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে কক্সের শিশিরাঙ্ক কত জানতে চাচ্ছে। কক্সের শিশিরাঙ্কের তাপমাত্রা কত, শিশিরাঙ্ক কত, এটা বের করতে বলছে। তাহলে আমরা কিভাবে শিশিরাঙ্ক বের করার সূত্র কি জানি? এটার আনসার কিভাবে দিব? এই সাজ্জাদ খেয়াল করতে হবে, সাজ্জাদ এবং ইমরান খেয়াল করতে হবে। দেখো শিশিরাঙ্কের তাপমাত্রা কত, বইটা লাগবে না, বইটা বন্ধ করে রাখলে হচ্ছে। দেখো শিশিরাঙ্কের তাপমাত্রা বের করার সূত্র কি? θ θ1 - g কত হবে? θ1 - θ2। তাহলে θ1 কত? কক্সের θ1 হচ্ছে 35, আমরা এখানে বসে দিচ্ছি 35। g কত বলছে? 35 এর জন্য g কত? 1.60। তাহলে এখানে বসে দিচ্ছি 1.60। θ1 হচ্ছে 35, θ2 কত বলছে আমাদের? 30। আমাকে কেউ মানটা বের করে বলো যে এখানে কত আসে, শিশিরাঙ্কের তাপমাত্রা কত আসে বলো। তাহলে এখানে দেখা যাচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস আসে। কত আসে? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কক্সের তাপমাত্রা, কক্সের শিশিরাঙ্ক কত? 27 ডিগ্রি সেলসিয়াস। এটা বুঝছি? ওকে, এটা বুঝলে এর পরের প্রশ্নটা আমরা দেখি। এর পরের প্রশ্নে আমাদেরকে কি বলা হচ্ছে খেয়াল করো। এর পরের প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে একই তাপমাত্রা হওয়া সত্ত্বেও রাজশাহীতে কোনো একটা ব্যক্তি অধিক স্বস্তি অনুভব করবে কেন, বা কোথায় একজন ব্যক্তি বেশি স্বস্তি অনুভব করবে। আমাকে প্রশ্ন করা হচ্ছে কোথায় একজন ব্যক্তি বেশি স্বস্তি অনুভব করবে, ঠিক আছে? কোথায় একজন ব্যক্তি বেশি স্বস্তি অনুভব করবে। তো এটার আনসার আমরা কিভাবে দিব বলো?
আপেক্ষিক আর্দ্রতা দিয়ে, ঠিক আছে, স্বস্তি অনুভব করবে। তাহলে কোথায় স্বস্তি অনুভব করবে? সাজ্জাদ বলো তো, স্বস্তি কোথায় অনুভব করবে? যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম থাকবে, ঠিক আছে। তার মানে আমাকে দুটোটা জায়গার আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলতেছে। তো আমাদের রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা অলরেডি দেওয়া আছে। এবার আমরা কক্সের কি বের করব? আপেক্ষিক আর্দ্রতা বের করব। আর বের করার সূত্রটা কি? আর বের করার সূত্র হচ্ছে উপরে কি বসাবো? শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। এখানে বসাবো হচ্ছে শিশিরাঙ্কে এসবিবি, শর্টকাটে আমরা কি লিখছি? এসবিবি, স্যাচুরেটেড প্রেসার, ভেপর প্রেসার। আর নিচে আমরা কি লিখব? বায়ুর তাপমাত্রায় এসবিবি, বায়ুর তাপমাত্রায় হচ্ছে এসবিবি। ওই যে বায়ুর তাপমাত্রায় ওই স্থানকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ, ঠিক আছে না? এটাও কি এসবিবি, স্যাচুরেটেড ভেপর প্রেসার। বুঝছি কি বুঝি নাই? এটা বুঝছি কি বুঝি নাই? তাসফিলে বুঝছি কি বুঝি নাই? ওকে, তাহলে আমরা এবার মানগুলো বসাবো। শিশিরাঙ্কে এসবিবি কত এখানে বসাবো, আর নিচে আমরা কি বসাবো? বায়ুর তাপমাত্রা এসবিবি কত সেটা বসাবো। তো শিশিরাঙ্ক কত? শিশিরাঙ্ক আমরা বের করছি হচ্ছে কত? 27 ডিগ্রি সেলসিয়াস। তো 27 ডিগ্রি সেলসিয়াসের জন্য এসবিপি এর মান কি এখানে দেওয়া আছে? আনসার হচ্ছে দেওয়া নাই, কিন্তু 26 এর জন্য দেওয়া আছে। তো আমাকে দেখতে হবে যে 27টা কার কার মধ্যে আছে। দেখো 27টা আছে 26 আর 28 এর মধ্যে। ফার্স্ট অফ অল এটা দেখতে হবে যে 27টা কার কার মধ্যে আছে, ঠিক আছে। তাহলে 27টা আছে হচ্ছে 26 এবং 28 এর মধ্যে। তাহলে আমরা লিখবো এভাবে যে 28 মাইনাস হচ্ছে কত? 28 মাইনাস হচ্ছে 26, 28 মাইনাস হচ্ছে 26 বা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য এসবিপি এর পরিবর্তন কতটুকু হচ্ছে? 28 মাইনাস 26 বা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য এসবিপি এর পরিবর্তন কত হচ্ছে? দেখো 28 এর জন্য এসবিপি হচ্ছে কত আমাদের? এইটা, এবং 26 এর জন্য এসবিপি কত? এইটা। তাহলে আমরা লিখতে পারবো 28.35 মাইনাস কত হবে? 25.21। এটা বুঝছি কিনা? 25.21, ঠিক আছে। 28.35 মাইনাস 25.21, এই যে 28 এর জন্য হচ্ছে কত? 28 এর জন্য হচ্ছে 28.35 এবং 26 এর জন্য আমাদের কত? 26 এর জন্য হচ্ছে 25.21। তাহলে এটা বিয়োগ করলে কত আসে আমাকে কি একজন বলো? 28 কত? 3.14, ঠিক আছে। তাহলে এরপর আমরা লিখব 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য এসবিপি এর পরিবর্তন হচ্ছে কত হবে? 3.14 ডিভাইড বাই কত হবে? 2 ডিগ্রির জন্য এসবিপি এর পরিবর্তন এত, তাহলে 1 ডিগ্রির জন্য এসবিপি এর পরিবর্তন কত হবে? 3.14 ডিভাইড বাই 2। সো আমার লাগবে হচ্ছে 1 ডিগ্রির জন্য। তাহলে 1 ডিগ্রির জন্য কত বের হচ্ছে? 1.57। তাহলে দেখো আমি 26 এর জন্য অলরেডি জানি, এবার 1 ডিগ্রির জন্য বের করে ফেলছি। তাহলে এবার আমি লিখবো যে 26 যোগ হচ্ছে 1 বা 27 ডিগ্রি সেলসিয়াসের জন্য এসবিপি হচ্ছে কত? 26 এর জন্য হচ্ছে আমার কত? 26 এর জন্য 25.21, তারপরে যোগ 1 ডিগ্রির জন্য কত বের হইছে? 1.57। এই দুটো যোগ করো, যোগ করে 27 এর জন্য তাহলে বের হয়ে যাচ্ছে এসবিপি কত? কত আসে? 26.78, ঠিক আছে। তাহলে এই যে দেখো শিশিরাঙ্কে এসবিপি, শিশিরাঙ্ক হচ্ছে 27 এর জন্য আমরা এসবিপি কত পাই গেছি? 27 এর জন্য আমরা এসবিপি পাই গেছি 26.78, ঠিক আছে কিনা? 26.78। আর নিচে লিখবো হচ্ছে বায়ুর তাপমাত্রা এসবিপি। বায়ুর তাপমাত্রা কত? বায়ুর তাপমাত্রা হচ্ছে কক্সের বায়ুর তাপমাত্রা 35 এর জন্য এসবিপি কত দিচ্ছে আমাদেরকে? 42.16। নিচে লিখবো হচ্ছে আমরা 42.16 ইনটু হচ্ছে কত লিখবো? 100% লিখবো। তাহলে কত আসে আপেক্ষিক আর্দ্রতা আমাকে বের করে বলো তো? 63 পয়েন্ট কত? 51 এত পার্সেন্ট। তাহলে দেখো আমার কক্সের আপেক্ষিক আর্দ্রতা বের হচ্ছে কত? 63.51%, ঠিক আছে। তাহলে আমরা কোথায় একজন মানুষ বেশি স্বস্তি অনুভব করবে আজকের দিনে? রাজশাহীতে, কারণ কক্সের আপেক্ষিক আর্দ্রতা বেশি। কোথায় ভেজা কাপড় তাড়াতাড়ি শুকাবে? রাজশাহীতে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকাবে, কারণ এখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি। কেন দেখো? কারণ সে যতটুকু জলীয় বাষ্প এখানে ধারণ করতে পারবে তার 50% ফিল আপ আছে, ঠিক আছে। সে আরো 50% ধারণ করতে পারবে। আর এখানে আজকের দিনে যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারবে কক্সে তার 63% ফিল আপ আছে, ঠিক আছে। অর্থাৎ এখানে বেশি ফিল আপ আছে, আরো ধারণ করে রাখার জায়গা কি আছে? কম আছে এটার তুলনায়। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে ওই জন্য হচ্ছে এখানে আমাদের শরীরের ঘাম দেরিতে শুকাবে। তাহলে আমাদের শরীরের ঘাম যদি দেরিতে শুকায় তখনই হচ্ছে আমাদের কি অনুভব হয়? অস্বস্তি অনুভব হয়। আমাদের শরীরের ঘাম যদি দেরিতে শুকায় তখনই অস্বস্তি অনুভব হয়। তাহলে এখানে দেরিতে শুকানোর কারণ হচ্ছে এখানে জলীয় বাষ্প অলরেডি বেশি পরিমাণ আছে, তুলনামূলক এটার চেয়ে বেশি আছে। ব্যাপারটা বুঝছি? ওকে, তাহলে আমরা এই প্রশ্নটা আমরা বুঝছি যে কোথায়
আপেক্ষিক আর্দ্রতা কত হবে প্লাস এই অনুযায়ী আমাদের কি আনসার হবে। এই 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 অঙ্কটা তোমরা বুঝছো কিনা? ওকে, এটা যদি বুঝি তাহলে আমি এটা বুঝিয়ে দিচ্ছি। এটা গেল হচ্ছে আমাদের টাইপ 1 এর কোশ্চেন। এরপর আমরা চলে যাব হচ্ছে টাইপ 2 তে। সো দেখো এবার আমরা আপেক্ষিক আর্দ্রতা থেকে টাইপ 2 এর কোশ্চেনে চলে যাব। ফ্যান তো একটু দিতে মানা করছে যে, বলছেন? আচ্ছা, এই সাবজেক্ট বুঝতেছো? না বুঝলে বলিও, ঠিক আছে? না বুঝেও চুপ থাকিও না, না বুঝলে বলবো, অবশ্যই জিজ্ঞেস করবো, ঠিক আছে? না বুঝেও চুপ থাকবে না। আচ্ছা, এই পরে দেখবো আমরা টাইপ 2 এর কোশ্চেন। তো টাইপ 2 এর কোশ্চেন হচ্ছে এখানে গেল। আচ্ছা, এটার মতো হচ্ছে, দেখো আমি তোমাদেরকে বলতেছি, সেটা হচ্ছে 10 এর ঘ, অর্থাৎ মাদ্রাসা বোর্ড 2017 দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই টাইপের, টাইপ 1 এর, তোমরা লিখে নিতে পারো। 817 নাম্বার পৃষ্ঠা, 10 এর ঘ এর 3 নাম্বার, টাইপ 1 এর ম্যাথ, ঠিক আছে? তারপরে হচ্ছে এই 817 নাম্বারের দোনোটাই ম্যাথই হচ্ছে টাইপ 1 এর। তারপরে এই 816 এর 10 এর ঘ এর 1 নাম্বারটাও টাইপ 1 এর, ঠিক আছে? তারপর আমাদেরকে বলছে আবহাওয়ার পূর্বাভাস বলতে। দেখো সেম অঙ্ক, সেম অঙ্কে আমাদেরকে কি বলছে? আবহাওয়ার পূর্বাভাস বলতে বলছে। তাহলে আমাকে যদি রাত্রির আবহাওয়ার পূর্বাভাস বলতে বলে এবং কক্সের আবহাওয়ার পূর্বাভাস বলতে বলে, আমি কি বলবো? যে এখানে আপেক্ষিক আর্দ্রতা যদি 100 এর কাছাকাছি আসে তাহলে বলবো যে বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে, বায়ু কি থাকবে? আর্দ্র থাকবে। আর যদি আমরা দেখি যে আপেক্ষিক আর্দ্রতা অনেক কম, 50% বা 60% এরকম, তাহলে আমরা বলবো যে বায়ু কি থাকবে? শুকনো থাকবে, বায়ুটা শুষ্ক থাকবে এবং বৃষ্টি পড়ার সম্ভাবনা এখানে থাকবে না, ঠিক আছে? তাহলে আমরা আবহাওয়ার পূর্বাভাস দিতে পারবো এভাবে। তাহলে এটা হচ্ছে 818 নম্বর পৃষ্ঠা, 817 নম্বর পৃষ্ঠা আর 816 নম্বর পৃষ্ঠায় যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে টাইপ 1 এর ম্যাথ, ঠিক আছে? সবগুলো টাইপ 1 এর ম্যাথ। আচ্ছা, তারপরে এখানে আমরা দেখতেছি হচ্ছে 819 নম্বরে, এটাও টাইপ 1 এর ম্যাথ। আর 820 নম্বরে হচ্ছে আমাদের টাইপ 2 এর ম্যাথটা আসছে, 820 নাম্বার পেজে টাইপ 2 এর ম্যাথ। সো এখানে এটা কত নাম্বার বোর্ডে আসছে? এটা রাজশাহী বোর্ড 2017। তো দেখো এটা হচ্ছে রাজশাহী 2017। তাহলে রাজশাহী 2017 তে আমাদেরকে কি বলতেছে? প্রশ্নটা অনেক বড়, তো আমি হচ্ছে এটা চিত্র আকারে লেখার চেষ্টা করি। তো এখানে বলতেছে পদার্থবিজ্ঞান বিভাগের একজন স্যার, তিনি হচ্ছেন অফিস কক্ষে প্রবেশ করে দেখতে পেলেন যে হাইগ্রোমিটারে শুষ্ক বাল্বের পাঠ কত দেখাচ্ছিল? 30 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ওনার রুমের হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা, মানে থেটা 1টা কত দেখাচ্ছিল? থেটা 1টা 30 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছিল, ঠিক আছে? ওনার রুমের তাপমাত্রা কত দেখাচ্ছিল? 30 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছিল। এবং আর্দ্রতা ছিল হচ্ছে 75%। রুমের আর্দ্রতা কত ছিল? 75% ছিল। তো এরপর হচ্ছে উনি এসি চালু করছে। এটা হচ্ছে এসি চালু করার আগের সিচুয়েশন। এটা হচ্ছে এসি চালুর আগের সিচুয়েশন, আগে। আর এরপর হচ্ছে এসি চালু করার পরে। এরপর হচ্ছে উনি কি চালু করছে? এসি চালু করছে। তাহলে এসি চালু করার পরের সিচুয়েশনটা আমরা এখানে লিখব। এসি চালু করার পর কি বলছে? এসি চালু করার পর তাপমাত্রা ছিল হচ্ছে কততে? 30 এ। সেখান থেকে তাপমাত্রা নেমে কত আসছে? 23 এ আসছে। তাপমাত্রা কত হয়ে গেছে? 23 ডিগ্রি সেলসিয়াসে নামে আসছে। এবং এই সময় আর্দ্র ভালভের তাপমাত্রা পাইছে হচ্ছে উনি, মানে থেটা 2 পাইছে হচ্ছে কত? 14.76। 14.76 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ওনার আর্দ্র ভালভের তাপমাত্রা এসি চালু করার পরে। এবং তার থেটা 1টা কত? থেটা 1টা হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস এসি চালু করার পরে, ঠিক আছে? এরপর গ্লেসিয়াসের তালিকায় 30 ডিগ্রির জন্য আমাকে 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য জি এর মান দিয়ে দিয়েছে কত? দেখো জি এর মান 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য জি এর মান দিয়ে দিয়েছে হচ্ছে 30 এর জন্য এবং 23 এর জন্য। এগুলোর জন্য হচ্ছে আমাকে জি এর মান দিয়ে দিয়েছে। তো কত দিয়েছে? 1.65। এটার জন্য দিয়েছে হচ্ছে 1.65 এবং 23 এর জন্য দিয়েছে হচ্ছে 1.74, ঠিক আছে? 1.65 এবং 1.74 লেখাগুলো বোঝা যাচ্ছে? ওকে, 1.74। তারপরে আমাদেরকে আরো কিছু ডাটা দিয়ে দিয়েছে। সেই ডাটাগুলো হচ্ছে 30, তারপর হচ্ছে 23 এবং 8 ডিগ্রি এবং 9 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য, তারপর হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াসের জন্য, 8 ডিগ্রি সেলসিয়াসের জন্য এবং 9 ডিগ্রি সেলসিয়াসের জন্য, ঠিক আছে? 30, 23, 8, 9 ডিগ্রি সেলসিয়াসের জন্য এসবিপি। এসবিপি কত দিয়েছে আমাদেরকে? আমাকে একটু বলো তো। 29.92। তাহলে 29 হচ্ছে 92। তারপর হচ্ছে 20.24। 20 হচ্ছে কত? 24। তারপর হচ্ছে 8.92। 8.92। তারপর হচ্ছে 9.22। 9.22 মিলিমিটার পার চাপ, বুঝছি? এই ডাটাগুলো দিয়ে দিয়েছে। তো বলা হচ্ছে ওই দিন সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা প্রশ্ন করা হচ্ছে, দেখো
বায়ুর তাপমাত্রা আমরা 30 থেকে 23 করে ফেলার ফলে কত জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে, ঠিক আছে? জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে সেটা জানতে যাচ্ছি। তাহলে আমরা দেখো প্রশ্নটা লিখি যে বায়ুর তাপমাত্রা 30 থেকে 23 করায় 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 23 ডিগ্রি সেলসিয়াস করায় জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে? জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে? কত অংশ ঘনীভূত হবে? তো আগে আমরা প্রশ্নটা একটু বুঝি, তারপর হচ্ছে এটার আনসারটা আমরা করতে যাব। আগে হচ্ছে প্রশ্নটা বুঝি। তো দেখো আমাদেরকে বলছে এখানে জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে, ঠিক আছে? তো প্রশ্নটা আমরা একটু বুঝি আগে। দেখো আমাদের সাপোজ ধরো এই যে রুম, এই রুমটাতে এই রুমটার তাপমাত্রা হচ্ছে এই যে এখানে যে ডাটা আছে ওই ডাটাটা ইউজ করি 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসে এর ধারণ ক্ষমতা হচ্ছে, আমি ধরে নিচ্ছি এর ধারণ ক্ষমতা কত গ্রাম? 1000 গ্রাম ধরে নিচ্ছি, ঠিক আছে? আগে প্রশ্নটা বুঝি। 1000 গ্রাম, ঠিক আছে? অর্থাৎ আমি যদি 1000 গ্রাম জলীয় বাষ্প দেই তাহলে এটা কি হবে? সম্পৃক্ত হবে। আচ্ছা এর চেয়ে যদি কম দেই তাহলে এটা অসম্পৃক্ত হবে, ঠিক আছে? আচ্ছা তো দেখো এখন এর মধ্যে আছে হচ্ছে সাপোজ ধরো কত গ্রাম? 7500 গ্রাম। এর মধ্যে আছে কত গ্রাম? 750 গ্রাম। এর মধ্যে আছে কত গ্রাম? 750 গ্রাম। তার মানে হচ্ছে এটা অসম্পৃক্ত অবস্থা এবং এটার আপেক্ষিক আর্দ্রতা কত? 75%, ঠিক আছে? তো এখন যদি আমি এটার তাপমাত্রা আরো কমাই দিই, এটার তাপমাত্রা আমি যদি আরো কমাই দিয়ে 30 থেকে আমি এটার তাপমাত্রা কত করে ফেলছি? 23 করে ফেলছি। এটা তাপমাত্রা 23 করে ফেলছি। তখন কি হবে? দেখো এখানে এই ধারণ ক্ষমতাটা কি হবে? এই ধারণ ক্ষমতাটা কমে যাবে, ঠিক আছে? তাপমাত্রা 30 থেকে 23 করলে এই ধারণ ক্ষমতা কমে যাবে। এটা কমে কত হবে এটা আমরা জানি না, ঠিক আছে? এটা কত হবে আমরা জানি না। তো আমি ধরে নিচ্ছি যে কত হয়েছে, আমি ধরে নিচ্ছি যে এটা ধরে নিচ্ছি যে আমরা 600 গ্রাম হয়ে গেছে, ঠিক আছে? এটা তাপমাত্রা কত হয়ে গেছে? 600 গ্রাম হয়ে গেছে। তাহলে দেখো এর মধ্যে ছিল 700 গ্রাম, এই 700 গ্রামের মধ্যে হচ্ছে এবার 600 গ্রাম কি হবে? মিক্স হবে, ঠিক আছে না? আর বাকি 150 গ্রাম কি হবে? বাকি 150 গ্রাম হচ্ছে এখানে পড়ে থাকবে। তো এই 150 গ্রাম এটাকে আমরা বলছি এটা ঘনীভূত হয়েছে। এটা কি হয়েছে? ঘনীভূত হয়েছে। তাপমাত্রা কমার কারণে ধারণ ক্ষমতা কমে গেছে, যার কারণে এখন দেখো 600 গ্রাম মিক্স হয়েছে আর বাকি 100 গ্রাম নিচে পড়ে গেছে, ঠিক আছে কিনা? এই 150 গ্রামকে আমরা কি বলতেছি? ঘনীভূত হয়েছে। তাহলে আমাকে এটা জানতে চাচ্ছে যে এসি বায়ুর তাপমাত্রা 30 থেকে 23 নামিয়ে আনার ফলে জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে। কি বলছি বোঝা গেছে? যেহেতু আমি ধারণ ক্ষমতা যেহেতু কমে গেছে তাহলে কিছু ঘনীভূত হয়ে যাবে। এই ঘনীভূত এটার পরিমাণ জানতে চাচ্ছে, পার্সেন্টেজে জানতে চাচ্ছে বা অংশ আকারে জানতে চাচ্ছে। তাহলে এটা ঘনীভূত হয়েছে কত এর মধ্যে? 750 এর মধ্যে 150 গ্রাম ঘনীভূত হয়েছে। তারপর আমরা লিখবো 1 গ্রামের মধ্যে তাহলে কতটুকু হইতো। সুতরাং 100 গ্রামের মধ্যে কতটুকু ঘনীভূত হবে সেটাকে পার্সেন্টেজ আকারে দেখাতে পারবো। তোমার প্রশ্নটা বুঝছো কিনা? আমাকে জানতে হচ্ছে কত অংশ বা কত পার্সেন্ট ঘনীভূত হচ্ছে। তাহলে আমরা এই জিনিসটার মানই হচ্ছে বের করব। সো দেখো এই জিনিসটার মান তাহলে আমরা কিভাবে বের করব? কার থেকে বিয়োগ দিয়ে হচ্ছে বের করব। এটা আমরা বিয়োগ দিব হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যেটা ছিল এটাকে আমি 750 গ্রামে ধরি, এটাকে আমি সম্পৃক্ত অবস্থায় ধরি, ঠিক আছে? সম্পৃক্ত অবস্থায় ছিল, সম্পৃক্ত অবস্থায় ছিল। এরপরে ধারণ ক্ষমতা কমে গেছে, 600 হয়েছে। এখান থেকে 600 গ্রাম কি হয়েছে? মিক্স হয়ে গেছে। বাকি 150 গ্রাম কি হয়েছে? পড়ে গেছে, ঠিক আছে? তাহলে এই 700 গ্রামের আমরা এইটা থেকে তো এটা বিয়োগ দিচ্ছি, যতটুকু ছিল ততটুকু থেকে আমরা এখন এটা বিয়োগ দিলে তো এটা পাচ্ছি, এই 150 গ্রামটা পাচ্ছি, ঠিক আছে কিনা? এই 750 থেকে 600টা বিয়োগ দিলে তো 150টা পাচ্ছি, তাই না? তাহলে এই 750 এর পরিচয় কি? এই 750 এর পরিচয় হচ্ছে বায়ুর তাপমাত্রায় উপস্থিত বা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যেটা সেটা। বায়ুর তাপমাত্রায় এসবিপি যেটা সেটা হচ্ছে আমার এই 750 গ্রাম। আর এই 650 গ্রামের পরিচয় কি? 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যেটা সেটা, ঠিক আছে? তাহলে আমি এখন যেটা বের করব সেটা হচ্ছে বায়ুর তাপমাত্রা যখন 30 ছিল তখন তার এসবিপি কত সেটা বের করব, ঠিক আছে? এই যে বায়ুর তাপমাত্রা যখন 30 ছিল তখন এসবিপি কত, মানে এই 700 গ্রাম কত চাপ দিছে সেটা বের করব। সেটা থেকে বিয়োগ দিব কোনটা? বায়ুর তাপমাত্রা যখন 23 ডিগ্রি হয়ে গেছে এই 23 ডিগ্রি সেলসিয়াসে এসবিপি কত সেটা বের করব, সেটা বিয়োগ দিব। তাহলে কতটুকু ঘনীভূত হয়েছে সেটা বের হয়ে যাচ্ছে, বের হচ্ছে কিনা? ওকে, সো এরপর এটাকে আমি পার্সেন্টেজে প্রকাশ করব। তাহলে দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন ছিল তখন আমার আপেক্ষিক আর্দ্রতা কত দিচ্ছে? দেখো আপেক্ষিক আর্দ্রতা R ইকুয়াল হচ্ছে কত জানি আমরা? স্মল f ডিভাইড বাই ক্যাপিটাল F ইনটু কত? 100%। এই স্মল f এর পরিচয় হচ্ছে
শিশিরাঙ্কে এসবিপি, আর এই ক্যাপিটাল এফ এর পরিচয় হচ্ছে বায়ুর তাপমাত্রায় এসবিপি। ঠিক আছে, এই ক্যাপিটাল এফ এর পরিচয় হচ্ছে বায়ুর তাপমাত্রায় এসবিপি। 44, আমি একটু তোমাদেরকে এটা একটু ক্লিয়ার করি। 22.44 মিলিমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 22.44 মিলিমিটার পার আওয়ার। তো দেখো এটা ধারণ ক্ষমতা হচ্ছে 1000 গ্রাম, তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আছে কত গ্রাম? 750 গ্রাম। দ্যাটস আপেক্ষিক আবহাওয়া কত পার্সেন্ট? 75%। ওকে, 75%। সো নিচে আমরা লিখি বায়ুর তাপমাত্রায় ওই স্থানকে সম্পৃক্ত করতে কতটুকু জলীয় বাষ্প দরকার সেটা। তাহলে কতটুকু জলীয় বাষ্প দরকার? 30 ডিগ্রির জন্য এসবিপি কত? 29.92 সেটা লিখছি। আর এই স্মল এফ এর পরিচয় হচ্ছে শিশিরাঙ্কে এসবিপি অথবা বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ। শিশিরাঙ্কে এসবিপি অথবা, আমি যদি বায়ুর তাপমাত্রা ইউজ করি, শিশিরাঙ্ক কথা না বলে, তাহলে কি ইউজ করব? বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ, মানে আগেরটা। তাহলে বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ সেটা কত? সেটা হচ্ছে আমার স্মল এফ, মানে 750 গ্রাম যে চাপটা দিচ্ছে। আমার কথাটা বুঝছো? আবারও বলি, দেখো আমি শুরু থেকেই বলি, এই একটা রুম, এই রুমের মধ্যে তাপমাত্রা 30, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। তার ধারণ ক্ষমতা 1000 গ্রাম, আছে কত গ্রাম? 700 গ্রাম। আপেক্ষিক আর্দ্রতা কত? 75%। কি অবস্থায় আছে? অসম্পৃক্ত অবস্থায় আছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তাপমাত্রা 23-এ নামে আনছি, ধারণ ক্ষমতা 600 হয়ে গেছে, সম্পৃক্ত হয়ে গেছে। কতটুকু ঘনীভূত হয়েছে? 150 গ্রাম ঘনীভূত হয়েছে। ঠিক আছে কিনা? তাহলে 150 গ্রাম যে ঘনীভূত হয়েছে, এটা কার থেকে বিয়োগ করছি? 750 থেকে 600 বিয়োগ করলে 150টা পাচ্ছি। এই 750 এর পরিচয় কি? এই 750 এর পরিচয় হচ্ছে বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ। এটা কিন্তু সম্পৃক্ত না। এটা কি না? সম্পৃক্ত না। আমি যদি শিশিরাঙ্ক কথাটা ইউজ করতাম, তখন আমরা শিশিরাঙ্কে এসবিপি বলি। ঠিক আছে কিনা? এই 750 এর পরিচয় কি? বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ। তাহলে আমি এটা বের করতে চাচ্ছি এবং এটা বের করতে চাচ্ছি। এটার পরিচয় কি? 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ। ক্লিয়ার? তাহলে আমরা এই যে বায়ুর তাপ, উপরেরটার পরিচয় হচ্ছে বায়ুর তাপমাত্রায়, এই যে এখানে আমি আপেক্ষিকতা 75% যখন বসাইছি, ইজ ইকুয়াল টু কত লিখবো? এখানে লিখবো হচ্ছে বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ যেটা সেটা। আর নিচে কি লিখবো? নিচে লিখবো হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, মানে ওই স্থানকে সম্পৃক্ত করতে কতটুকু চাপ দিতে হবে। তাহলে বায়ুর তাপমাত্রা হচ্ছে 30 এর জন্য সম্পৃক্ত বাষ্প চাপ হচ্ছে কত? 29.92, ওই জন্য 29.92টা বসেছি। আর বের করতে চাচ্ছি কোনটা? স্মল এফ। স্মল এফ এর পরিচয় কি? বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ, কতটুকু জলীয় বাষ্প আছে সেটা কত চাপ দিচ্ছে সেটা বের করতে চাচ্ছি, কারণ সেটা থেকে এটা বিয়োগ করব। বুঝছি কিনা? তাহলে আমরা এই স্মল এফটা বের করলাম কত? 22.44। বুঝছি? এত। আচ্ছা, তাহলে এই 22.44 এটা আমরা বের করলাম যে এই যে এত জলীয় বাষ্পের চাপ হচ্ছে এটা। আর এখানে খেয়াল করো, এবারে 600টা বের করব। তো 23 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন আমরা নামাই আনছি, ঠিক আছে, এরপর তাপমাত্রাকে কি করছি? আচ্ছা, এরপর আমি এটাকে একটু বলে দিই যে এটা আমরা কি বের করছি, যে 750 গ্রাম যে চাপটা দিচ্ছে সেটা বের করছি, রাইট? আমার লাগবে কি? ভর। আমার কি লাগবে? ভর লাগবে। তাহলে আমরা জানি ভর হচ্ছে চাপের সমানুপাতিক। আমরা জানি ভর হচ্ছে কিসের সমানুপাতিক? চাপের সমানুপাতিক। তাহলে এই 2244 ভর যেহেতু চাপের সমানুপাতিক, তাহলে আমরা লিখতে পারবো স্মল এম ইজ প্রপোর্শনাল টু কত? স্মল এফ লিখতে পারবো। তাহলে 22.44 এটা কত চাপ দিবে? এখানে আমি সমান সমান লিখলে কে ইনটু কত লিখবো? স্মল এফ লিখবো। তাহলে এখানে যখন আমি 22.44 বসাবো, বা এই এফ এর জায়গায় যখন আমি কি লিখবো, এটাকে আমরা গুণায় লিখলে এভাবে লিখতে পারি, কে এফ ইজ ইকুয়াল টু কত? স্মল এফ। তাহলে আমি যখন 22.44 লিখবো, চাপটা যখন 22.44 লিখবো, তখন কি লিখবো? ইনটু হচ্ছে কে, এমটা কত হবে? অর্থাৎ এই এত গ্রাম দিয়ে যদি আমি ভরে নিয়ে যেতে চাই, এই চাপটাকে যদি ভরে নিয়ে যেতে চাই, তাহলে কি লিখবো? কে ইনটু হচ্ছে কত? 22.44। ঠিক আছে, কে ইনটু এফ মানে কে ইনটু কত? 22.44। অর্থাৎ এই এতটুকুর ভর কত? এতটুকুর ভর হচ্ছে এত, বের করে রাখছি। এবার আমরা কি বের করবো? এটা বের করবো। ব্যাপারটা বোঝা গেছে? এরপর এটা থেকে এটা বিয়োগ দিব। বুঝতেছি কিনা? ওকে, এবার আমরা দেখবো হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াসের জন্য উপস্থিত জলীয় বাষ্পের চাপ কত সেটা হচ্ছে আমরা দেখবো। 23 ডিগ্রি সেলসিয়াসের জন্য এটা কিন্তু এখন সম্পৃক্ত হয়ে গেছে, যেহেতু ঘনীভূত হয়েছে। ঘনীভূত মানে হচ্ছে সম্পৃক্ত হওয়ার পরেই তো হয়েছে, সম্পৃক্ত হওয়ার পরেই তো ঘনীভূত হয়েছে। যতটুকু আছে ততটুকু ফিল আপ করে বাকিগুলো ঘনীভূত হয়েছে। তাহলে 23 ডিগ্রির জন্য এটা হচ্ছে কি? এসবিপি। এটা সম্পৃক্ত হওয়ার পরেই তো ঘনীভূত হয়েছে, নাহলে তো ঘনীভূত হইতো না। তার মানে 23 ডিগ্রির জন্য আমরা এটা যেটা লিখছি, এটা কি? এটা হচ্ছে এসবিপি বা সম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক আছে কিনা? তাহলে 23 ডিগ্রির জন্য আমরা এসবিপি কত দিছে? 23 ডিগ্রির জন্য দিছে কত? 20.44। ঠিক আছে, তাহলে 23 ডিগ্রির জন্য এই 600 গ্রাম মানে হচ্ছে কত? 20.44। এই 600 গ্রামের জায়গায় কত আছে? 20.24 আছে। এই রিয়া বুঝছি কিনা? হ্যাঁ বলো।
বুঝি নাই। না শিশিরাঙ্কের তাপমাত্রা না, এটা শিশিরাঙ্কের, দেখো শিশিরাঙ্কের তাপমাত্রায় যে সবসময় সম্পৃক্ত হবে তা তো না। শিশিরাঙ্কের তাপমাত্রায় যে এটা এর আগেই সম্পৃক্ত হয়েছে এরকম হতে পারে, মানে এটা হতে পারে যে তোমার 23 ডিগ্রি না, এটা হতে পারে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত হয়েছে, শিশির পড়া স্টার্ট করছিল। আমি যদি আরো তাপমাত্রা কমাতে থাকি তখন এইটা শিশিরের মানটা বাড়তে থাকবে। আমার কথাটা বোঝা গেছে কিনা? এই তাপমাত্রায় শিশির পড়তেছে মানে যে এটা শিশিরাঙ্কের তাপমাত্রা তা তো না। ধরো 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শিশির পড়া স্টার্ট হয়েছে, আরো নামাইলে তখন তো শিশির পড়বে, তো 10 ডিগ্রি তো শিশিরাঙ্কের তাপমাত্রা না, বোঝা গেছে? আচ্ছা তাহলে দেখো যেটা আমরা বলতে চাচ্ছি, আমরা হচ্ছে এই 750 গ্রামের পরিচয়টা বের করছি, সেটা হচ্ছে এত। এবার হচ্ছে 23 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য এসবিপি কত সেটা বের করতেছি। ওকে, এটাও কিন্তু সম্পৃক্ত অবস্থা, কারণ ঘনীভূত যেহেতু হয়েছে তার মানে সম্পৃক্ত হওয়ার পরে ঘনীভূত হয়েছে। ক্লিয়ার? আচ্ছা তার মানে এই 600 গ্রামের পরিচয় হচ্ছে 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এসবিপি। তাহলে 23 এর জন্য এসবিপি কত? 20.44। তাহলে এই 20.44 এর ভর কত হবে? এই 20.44 এর ভর হবে 20.44 ইনটু কত? কে, বুঝছি কিনা? তাহলে এবার এটা থেকে এটা বিয়োগ দিব, মানে হচ্ছে আমি এটা থেকে এটা বিয়োগ দিব। তাহলে বিয়োগ দিলে ঘনীভূত কতটুকু হয়েছে সেটা পেয়ে যাচ্ছি। তাহলে ঘনীভূত কতটুকু হয়েছে বলো তো আমাকে, ঘনীভূত কতটুকু হয়েছে? 2 না, এটা কি 44 নাকি 24? এটা 24। তাহলে ঘনীভূত কতটুকু হয়েছে বলো? কত? 2.2 এত মিলিমিটার, এত হচ্ছে ঘনীভূত হয়েছে। ঠিক আছে, এবার আমি যদি এটাকে পার্সেন্টেজে নিতে চাই তাহলে 2.2 গ্রাম ঘনীভূত হয়েছে হচ্ছে কত এর মধ্যে? 22.44 এর মধ্যে। তাহলে এটা পার্সেন্টেজে নিয়ে যাও, দেখো 2.2 এটা ঘনীভূত হয়েছে 22.44 এর মধ্যে। তাহলে 1 গ্রামের মধ্যে ঘনীভূত হবে কত? 22.44 ডিভাইড বাই 2.2। সুতরাং পার্সেন্টেজে নিলে আমরা 100 গ্রাম যদি হইতো, 100 গ্রামের মধ্যে কতটুকু ঘনীভূত হবে? 22.44 ডিভাইড বাই 2.2 ইনটু হচ্ছে কত? 100। তাহলে বের করে ফেলো কত পার্সেন্ট, কত পার্সেন্ট। ওরা অংশ আকারে লিখছে 0.098। কত পার্সেন্ট বের হচ্ছে? অংশ আকারে বললে কত আসে? 0.098 আসে। ঠিক আছে, বলো কত পার্সেন্ট ঘনীভূত হচ্ছে? 22.44 ডিভাইড বাই 2.2 ইনটু 100 কত আসে? কেউ একজন বলো आंसर। 22.44 ডিভাইড বাই 2.2 কত আসছে? 22.44 ডিভাইড বাই 2.2 করছো, 2.2 ইনটু কত? ইনটু 100 করলে কত আসে? 1020 আসছে যে 2. দেখি 2.2 এ একটু জোরে বলো, 2.2 কি আসছে? কে কে কাটাকাটি যাচ্ছে, কে কে আমরা কাটাকাটি করতে পারি। आंसर এরকমই হবে, 9.8 হবে, 9.8%। আচ্ছা হ্যাঁ, এই যে রৈখিক নিয়মে এটা উপরে হবে। আমি এই যে রৈখিক নিয়ম বলে লিখছি না, এই যে দেখো 22.44 এর মধ্যে ঘনীভূত হচ্ছে কতটুকু। আমি একটু এখানে আরেকবার লিখি এটা, দেখো আমি এই অংশটা মুছে দিয়ে এখানে লিখতেছি। আমাদের এই যে 2.2টা ঘনীভূত হয়েছে, ঠিক আছে, এটা থেকে এটা কি করছে আমরা বিয়োগ করছি, তাহলে কত পাচ্ছি? 2.2 পাচ্ছি। তাহলে এটা ঘনীভূত হয়েছে কার মধ্যে? 22.44 এর মধ্যে। তাহলে আমরা দেখব 22.44 এর মধ্যে ঘনীভূত হয়েছে কত? 2.2। তাহলে 1 এর মধ্যে ঘনীভূত কত হবে? 2.2 ডিভাইড বাই 22.44। সুতরাং 100 গ্রাম মধ্যে ঘনীভূত কত হবে? 2.2 ইনটু হচ্ছে কত? 100 ডিভাইড বাই 22.44। তার মানে কত হবে? 9.8%, অর্থাৎ 9.8% ঘনীভূত হবে। এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, এখন এটা তোমরা বুঝছো কিনা আমি আরেকবার বুঝাই দিব কিনা, যদি তোমরা না বুঝে থাকো সমস্যা নেই, জাস্ট বলো বুঝাই দিব কিনা যে আমি। হ্যাঁ বলো। বুঝি নাই, এখন আমরা বের করছি আমরা 22.44। হ্যাঁ বলো। 20.24 দেওয়া আছে 23 এর জন্য এসবিপি। বিয়োগ দিলে বের পেয়ে যাচ্ছে, এটা তো আমাকে তো এটা বের করতে হবে আগে। এই যে এটা বের করলাম 22.44 তো ছিল না, কই কে এর মান বের করে না তো, কে এর মান তো বের করে এটা কাটা না গেছে। কারণ তোমার এটা তো তুমি অবজেক্টিভের জন্য করতে পারতেছো, কিন্তু সিকিউ এর জন্য কি করবা? এখানে তো তোমার কত অংশ ঘনীভূত হয়েছে, ঠিক আছে, অংশ বলতে কি চাপের না ভরের কত হয়েছে, যে ভরের কত অংশ ঘনীভূত হবে ওটা বোঝা গেছে। ওই জন্য আমরা এটাকে কিসে নিয়ে গেছি?
ভরে নিতেছি, ঠিক আছে? এই তাসবিহ তুমি এটা বুঝছো? তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে অনেক কিছু বুঝো রে। সাবজেক্ট কি বুঝছো এটা? যে আমার বলছে হচ্ছে 30 এ ছিল, 30 এ যখন ছিল তখন এটার আপেক্ষিক আদ্রতা কত? 75%। তার মানে ধারণ ক্ষমতা 1080 কত গ্রাম? 750 গ্রাম, ঠিক আছে? কি অবস্থায় আছে? অসম্পৃক্ত অবস্থায় আছে, ঠিক আছে? 750 গ্রাম ছিল। তো এখন তাপমাত্রা কমে 23 করছি। 23 করার কারণে কিছু অংশ কিছু কি হয়ে গেছে? ধারণ ক্ষমতা কমে গেছে, যার কারণে কিছু ঘনীভূত হয়েছে। এই যে তার মধ্যে 600 গ্রাম আছে, মানে 600 গ্রাম সম্পৃক্ত হয়েছে, 150 গ্রাম কি হয়েছে? ঘনীভূত হয়েছে। তাহলে এই ঘনীভূতটা কার 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 মধ্যে হয়েছে? 750 গ্রাম থেকে হয়েছে। আমি হিসাব করছি 750 গ্রামের মধ্যে ঘনীভূত হয়েছে কত? 150। একের মধ্যে কত হয়েছে? 100 গ্রাম থাকলে সেটার মধ্যে কত হইত? ঠিক আছে? তাহলে আমরা সেটা এই 700 গ্রামের পরিচয় কি? 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের ভর। উপস্থিত জলীয় বাষ্পের কি? ভর। আর এটার পরিচয় কি? 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এসবিপি। এসবিপি কেন বলতেছি? কারণ এটা অলরেডি স্যাচুরেটেড হয়ে গেছে। সম্পৃক্ত না হলে তার ঘনীভূত হইতো না, তাই না? তার মানে এটা সম্পৃক্ত। তাহলে 23 এর জন্য এসবিপি কত সেটা দিয়ে দিছে আমাদের 20.24। অর্থাৎ এটার মানটা আমাকে প্রশ্নে দিয়ে দিছে। এটা কি করতে হচ্ছিল? বের করতে হচ্ছিল। তাহলে এটার পরিচয়টা কি? এটার পরিচয় হচ্ছে বায়ু তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের ভর যেটা সেটা। তো আমরা এটার আপেক্ষিক আদ্রতা দেওয়া আছে কত পার্সেন্ট? 75% সেটা লিখছি। স্মল f বাই ক্যাপিটাল F ইনটু কত পার্সেন্ট লিখছি? 100% লিখছি। উপরেরটার পরিচয় হচ্ছে বায়ু তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ। বায়ু তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ মানে স্মল f, যেটা বের করতে চাচ্ছি সেটা। আর নিচেরটার পরিচয় হচ্ছে বায়ু তাপমাত্রায় এসবিপি। বায়ু তাপমাত্রা কত? 30। 30 এর জন্য এসবিপি কত? 30 এর জন্য এসবিপি হচ্ছে কত? 29.92, সেটা বসাই দিছি। তাহলে আমি স্মল একটা পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে বায়ু তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে সেটা আমরা বের করলাম কত? এত। মানে এই 750 গ্রামের পরিচয় হচ্ছে এত। এটা চাপে আছে, এটাকে কিসে নিতে হবে? ভরে নিতে হবে। তাহলে ভরে নিলে কত হচ্ছে? 22.44 ইনটু কে। আর ওই 23 এর জন্য যেটা আছে ওটাকে ভরে নিলে কত হচ্ছে? 20.24 ইনটু কে। তাহলে ঘনীভূত কতটুকু হয়েছে? এটা মাইনাস এটা, মানে কত? 2.2 ঘনীভূত হয়েছে। পার্সেন্টেজ নিয়ে যাব, তাহলে 2.2টা ঘনীভূত হয়েছে 22.44 এর মধ্যে। তাহলে একের মধ্যে কত? 100 এর মধ্যে কত? এটা বুঝছি না? বুঝি নাই? তোমার এই যে দেখো, আমাদের মাইনাস দিলে না, আমরা হচ্ছে ভরে নিছি, তো আমাদের পার্সেন্টেজে নিয়ে যায়। পার্সেন্টেজ নিয়ে যায়, তাহলে কেটা কি করতে পারি? আমরা অ্যাভয়েড করতে পারি। এই যে আমার এখানে আছে কত? 22.44। সাপোজ ধরো আমরা এখানে লিখতেছি হচ্ছে কত? ঘনীভূত হয়েছে কতটুকু? ছিল হচ্ছে 22.44, ঠিক আছে? আর এখানে হচ্ছে কত? 20.24। 22.44 ইনটু কে মাইনাস হচ্ছে কত? বলো 20. কত? 20.24 ইনটু কে। তাহলে কত আসে? 2.2 ইনটু কে আসে, ঠিক আছে? তাহলে 2.2 ইনটু কে, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে ভর। তাহলে এই ভরটা ঘনীভূত হচ্ছে কার মধ্যে? আমরা এখানে লিখি এই 22.44 কে এর মধ্যে। তখন এখানে আমরা কে বসাতে হবে। 22.44 ইনটু কে এর মধ্যে ঘনীভূত হচ্ছে কতটুকু? 2.2 ইনটু কে। তাহলে 1 কে এর মধ্যে ঘনীভূত হচ্ছে কতটুকু? 2.2 ইনটু কে ডিভাইড বাই কত হবে? 22.44। এই যে কে কে কাটাকাটি যাচ্ছে, এরপর 100 এর মধ্যে ঘনীভূত কত হবে? ওই যে কে কে তখন এখানে কাটাকাটি যাচ্ছে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা বুঝছি কিনা? কয়টা বছর দেখো তো কে একজন? টাইম কত হয়েছে? সাড়ে 6:30 হয়ে গেছে।